তো আমরা অ্যামিনের ক্লাস আজকে লাস্ট ক্লাস নেব, এরপর আমরা অ্যারোমেটিক কেমিস্ট্রি পড়াতে যাব। তো অ্যামিনের ক্লাসে সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিন কি করে তৈরি করে সে সম্পর্কে একটু আলোচনা করে আমরা অ্যামিনের চ্যাপ্টারটা শেষ করব। ধরো সেকেন্ডারি অ্যামিন কি করে তৈরি করে, হাউ উই প্রিপেয়ার সেকেন্ডারি অ্যামিন। একটা পদ্ধতি হচ্ছে আইসোসায়ানাইড কম্পাউন্ড RNC, তার যদি অ্যাসিড হাইড্রোলাইসিস হয় তাহলে সেকেন্ডারি অ্যামিন পাবে। সরি, আমি একটু গন্ডগোল করে ফেললাম আর কি। এখান থেকে তুমি প্রাইমারি অ্যামিনই পাবে। সেকেন্ডারি অ্যামিন পেতে গেলে প্রাইমারি অ্যামিন থেকে তোমায় বানাতে হবে। হ্যাঁ, ধরো RNH, তাহলে তুমি CH3I দিচ্ছ, এক মোল, বেশি দিলে অবশ্য টারশিয়ারি অ্যামিন হয়ে যায়। NH CH3 প্লাস HI, সেইটাই যদি এখানে সাফিসিয়েন্ট পরিমাণে থাকে তাহলে পরে এই দুটো হাইড্রোজেনই তোমার CH3I দিয়ে রিপ্লেস হবে এবং টারশিয়ারি অ্যামিন হবে। যদি এক্সেস CH3I থাকে, অতিরিক্ত CH3I থেকে থাকে, তাহলে কোয়াটারনারি সল্ট তুমি পেতে পারো। কোয়াটারনারি সল্ট তুমি পেতে পারো। হ্যাঁ, কোয়াটারনারি সল্ট, কোয়াটারনারি সল্ট, কোয়াটারনারি লবণ এটা পাওয়া যেতে পারে। তো আর আমাদের বিস্তারিত যাওয়ার দরকার নেই, আরো একাধভাবে তৈরি করা যায়, কিন্তু আমাদের ওইভাবে ঠিক প্রিপারেশন তো অ্যামিনের আসে না। ABCD বার করার সময় আসে কিছুটা, সেটা আমরা করবো। সেক্ষেত্রে আমি এখান থেকে সোজা অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, অ্যারোমেটিক কেমিস্ট্রি আমরা শুরু করি। আমরা এই অ্যারোমেটিক কেমিস্ট্রি সম্বন্ধে 11-এ পড়েছি, বেনজিন সম্পর্কে পড়েছি, টলুইন সম্পর্কে পড়েছি, অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলে সেটা পড়েছি। অ্যারোমেটিক কেমিস্ট্রি তো কাকে বলবো? অ্যারোমেটিক কেমিস্ট্রি না, যে সমস্ত রিং কম্পাউন্ডের মধ্যে, ক্লোজ চেন কম্পাউন্ডের মধ্যে 4n+2 নাম্বার অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকে। 4n+2 নাম্বার অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকে। তারাই হচ্ছে অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক হতে গেলে দুটো কন্ডিশন তোমায় ফুলফিল করে আসতে হবে। কি কি কন্ডিশন? এক নম্বর কন্ডিশন হচ্ছে এটা একটা বদ্ধ শৃঙ্খল যৌগ, এবং 2 নম্বর হচ্ছে তাতে 4n+2 সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকতে হবে। n এর ভ্যালু কত? n এর ভ্যালু 0, 1, 2 এরকম। n = 0, 1, 2 এরকম। 4n+2 নাম্বার অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন। ডিলোকালাইজড মানে কি? যে ইলেকট্রনটা এক জায়গায় আবদ্ধ নেই।
লোকালাইজড মানে স্থানীয়। হ্যাঁ, আমরা বাজারে গেলে বলি লোকাল মাছ আছে, নিয়ে যান। তার মানে এখানেই ধরা হয়েছে মাছটা, বাইরে থেকে চালানি আসে। ডিলোকালাইজড শব্দটা হচ্ছে এর ঠিক উল্টো। ডিলোকালাইজড মানে হচ্ছে যা ছড়িয়ে আছে, এক স্থানে আবদ্ধ নেই, ছড়িয়ে আছে, তেমন ইলেকট্রন। তেমন ইলেকট্রন কারা? পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন কাদের বলে? যে সমস্ত ইলেকট্রনগুলো পাই বন্ধনী গঠন করে। তাহলে 4n+2 নাম্বার অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন মানে কি? এইটা তো একটা নাম্বার, 4n+2। পাই ইলেকট্রন মানে কি? পাই বন্ধনী গঠন করতে পারে এমন ইলেকট্রন। তারা কি অবস্থায় আছে? তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, পরস্পরের সাথে মধ্যে ছড়িয়ে আছে একটা অঞ্চল জুড়ে, কোনো নির্দিষ্ট দুটো অ্যাটমের মধ্যে না থেকে ওভারঅল মলিকুলটার মধ্যে ছড়িয়ে গেছে, তাদেরই আমরা বলি ডিলোকালাইজ। তাহলে তেমন পাই ইলেকট্রন যদি মলিকুলের মধ্যে থাকে যারা কিনা কোনো পার্টিকুলার দুটো অ্যাটমের মধ্যে না থেকে অ্যাজ এ হোল গোটা মলিকুলটার মধ্যেই ছড়িয়ে যাবে, এবং তারা নাম্বারে নির্দিষ্ট 4n+2, n এর ভ্যালু 0, 1, 2 এরকম, তাহলে তাদেরকে আমরা বলবো অ্যারোমেটিক কম্পাউন্ড। তাদেরকে কি বলা হবে? দে আর কল্ড অ্যারোমেটিক কম্পাউন্ড। তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হবে। বেঞ্জিনকে আমরা অ্যারোমেটিক যৌগ বলেছিলাম কেন? তোমাদের স্মরণ থাকতে পারে, আমি একটু আজকে ক্লাসে পুরনো পড়া, প্রথম 1-2 দিন আমরা পুরনো পড়াগুলো একটু স্মরণ করে নিলে আমাদের খুব সুবিধা হবে। বেঞ্জিন যৌগে 6টা কার্বন অ্যাটম থাকে। প্রত্যেকটা কার্বন অ্যাটম sp2 হাইব্রিডাইজড ছিল। তার মানে প্রত্যেকটা কার্বনে একটা করে আনহাইব্রিড p অরবিটাল ছিল। সেই p অরবিটাল গুলোতে একটা করে ইলেকট্রন ছিল। সেই ইলেকট্রন গুলো মিউচুয়ালি গোটা রিং এর মধ্যে ছড়িয়ে যাওয়া গেছে। হ্যাঁ, গোটা রিং এর মধ্যে ছড়িয়ে গেছে এই 6টা পাই ইলেকট্রন। এটা সম্ভব কি কেন হয়েছে? এটা সম্ভব হয়েছে ইলেকট্রনে ওয়েভ নেচার থাকার জন্য। ইলেকট্রনকে তো আমরা কণা বা পার্টিকেল হিসাবে ভাবতে একটু বেশি পছন্দ করি বা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু পার্টিকেল হিসাবে ভাবলে তার এই ছড়িয়ে যাওয়ার বিষয়টা ঠিক থাকে না। কারণ একটা পার্টিকেল সবসময় লোকালাইজ, এক জায়গাতে আবদ্ধ, তার পক্ষে ছড়িয়ে যাওয়াটা সম্ভব নয়। কিন্তু ওয়েভ হলে, একমাত্র তরঙ্গ হলেই তার পক্ষে ছড়িয়ে যাওয়াটা সম্ভব। এই যে 6টা p অরবিটালে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন গোটা রিংটার মধ্যে ছড়িয়ে যায়, হ্যাঁ, গিয়ে একটা ডিলোকালাইজেশন তৈরি করে, এবং এর ফলে কিন্তু বেঞ্জিনের স্থায়িত্ব বা স্টেবিলিটি অনেক বেড়ে যায়। লোকালাইজড ইলেকট্রন থাকলে যতটা স্টেবল হয়, ডিলোকালাইজেশন হলে তার স্টেবিলিটি বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ ইলেকট্রনের যখনই ডিলোকালাইজেশন হয় তখন ইলেকট্রন অনেকগুলো নিউক্লিয়াসের অধীন হয়ে পড়ে। লোকালাইজড হলে কি হতো? যে দুটো কার্বন, যে দুটো অ্যাটমের মধ্যে বন্ড হয়েছে, আমি কার্বন কথাটা ব্যবহার করছি অর্গানিক বলে, যে দুটো অ্যাটমের মধ্যে বন্ড হয়েছে তাদের নিউক্লিয়াসের মাঝেই থাকতো, কেবলমাত্র সেই নিউক্লিয়াসের আকর্ষণ বলই কাজ করত। কিন্তু ডিলোকালাইজড হয়ে গেলে, যে বেঞ্জিনের 6টা ইলেকট্রন ডিলোকালাইজড, গোটা মলিকুলটার ওপরে ছড়িয়ে গেছে, এর ফলে কি হয়েছে? প্রত্যেকটা ইলেকট্রনই 6টা করে কার্বন নিউক্লিয়াসের আকর্ষণে চলে এসেছে। এবার যদি ওই ইলেকট্রনটাকে আমি ফ্রি করতে চাই, কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এই 6টা ইলেকট্রনের আকর্ষণ বল কাটাতে হবে। ন্যাচারালি দুটো ইলেকট্রনের ফোর্স অফ অ্যাট্রাকশনের চাইতে 6টা ইলেকট্রনের ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি হবে। তাই ইলেকট্রনটাকে রিলিজ করতে, ফ্রি করতে আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। সেজন্য এরা চট করে বিক্রিয়া করতে চায় না। যেখানে যেখানে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় সেখানেই কিন্তু এইভাবে বিক্রিয়া হওয়ার, মানে মলিকুলার স্টেবিলিটি অনেক বেড়ে যায়। রাসায়নিক বিক্রিয়া করে কে? ইলেকট্রন। সেই ইলেকট্রনকে যদি মলিকুলের মধ্যে আমি কোনো এনার্জি দিয়ে বেঁধে ফেলতে পারি, যে তাকে চট করে ফ্রি করা যাচ্ছে না, তাহলে সে মলিকুলার স্টেবিলিটি অনেক বাড়বে। বেঞ্জিনকে আমরা বলি
এই 6টা গঠনের, এই 5টা গঠনের রেজোনেন্স হাইব্রিড রেজোনেন্স জিনিসটা কি, আর এই 5টা গঠনের তাৎপর্যটা কি, বেঞ্জিনের গঠনটা কি, এইসব বিষয়ে আলোচনা আমরা 11th ক্লাসে করেছি রেজোনেন্স পড়াতে। তবু একবার খুব সংক্ষেপে কথা আরেকবার উচ্চারণ করে। অনেক সময় দেখা যায় আমাদের এই যে মলিকুলার স্ট্রাকচার, এগুলো কে আঁকতে শিখিয়েছিলেন? এগুলো আঁকতে শিখিয়েছিলেন আমাদের লুইস বলে একজন ভদ্রলোক। তো আমরা সেগুলোকে লুইস স্ট্রাকচার বলি। এখন স্ট্রাকচার মানে গঠন থেকে সেই মলিকুলটা সম্পর্কে জানা যাবে, মলিকুলটার বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করতে পারবে, তবেই তো স্ট্রাকচারের যথার্থতা। আমি একটা হাতির চেহারা এমন দিলাম যে চেহারা থেকে হাতি বৈশিষ্ট্য বা হাতির কিছু বোঝা যাচ্ছে না, কোথায় সুর আছে কোথায় ল্যাজ আছে, তাহলে তো সেটা হাতির গঠন হতে পারে। কোন মলিকুলের স্ট্রাকচার এমন হবে যে স্ট্রাকচার থেকে মলিকুলের ক্যারেক্টারিস্টিক গুলো পরিষ্কার হবে। এখন আমাদের স্ট্রাকচার আঁকতে শিখিয়েছিলেন কে? লুইস। তো সেজন্য আমরা লুইসের স্ট্রাকচার বলে থাকি বিভিন্ন মলিকুলে। যে মিথেনের এই যে স্ট্রাকচার আঁকছি আমরা CH4, লুইস স্ট্রাকচার বলি আমরা। উনি শিখিয়েছিলেন এরকম সিঙ্গেল বন্ড বোঝাতে গেলে একটা দাঁড়ি দিতে হবে, ডাবল বন্ড বোঝাতে গেলে দুটো দাঁড়ি দিতে হবে, ট্রিপল বন্ড বোঝাতে গেলে 3টে, এরকম দাঁড়ি তো না, হাইফেনের মতো দিতে হবে। এগুলো সব লুইসের প্রপোজড। এখন দেখা গেল বহু মলিকুল এমন আছে যাদের ধর্ম, প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে লুইসের গঠন ভাবা হচ্ছে সেই লুইসের গঠন দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। সেইখান থেকে কিন্তু ডিলোকালাইজেশনের কনসেপ্ট এলো এবং রেজোনেন্সের কনসেপ্ট এলো। কি দেখা গেল যে মলিকুলের একটা লুইসের স্ট্রাকচার আমরা প্রপোজ করছি, কিন্তু সমস্যা হচ্ছে সেই স্ট্রাকচারটা দিয়ে সেই মলিকুলের সমস্ত রকমের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি আমরা ব্যাখ্যা করতে পারছি না। কেন এরকম হচ্ছে সেটা খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন মলিকুলের মধ্যে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছে। লুইসের এই স্ট্রাকচারগুলো বেসিক্যালি লোকালাইজড বন্ডের উপর। লোকালাইজড বন্ড কাকে বলে এই প্রসঙ্গ যদি চলে আসে, যে হোয়াট ইজ লোকালাইজড বন্ড? স্থানীয় বন্ধনী, বাংলায় বলে স্থানীয় বন্ধনী। হোয়াট ইজ লোকালাইজড বন্ড? স্থানীয় বন্ধনী কি? স্থানীয় বন্ধনী হচ্ছে যে সমযোজী বন্ধনীতে সমযোজী বন্ধনী গঠনকারী ইলেকট্রন জোড় সমযোজী বন্ধনী দ্বারা যুক্ত পরমাণু দুটি নিউক্লিয়াস দ্বয়ের মাঝে থেকে যাবে, সেই সমযোজী বন্ধনীকে স্থানীয় বন্ধনী বা লোকালাইজড বন্ড বলব। যে সমযোজী বন্ধনীতে সমযোজী বন্ধনী গঠনকারী ইলেকট্রন জোড় সমযোজী বন্ধনী দ্বারা যুক্ত পরমাণু দুটি নিউক্লিয়াস দ্বয়ের মাঝে থাকবে, সেই সমযোজী বন্ধনীকে আমরা স্থানীয় বন্ধনী বলবো। যেমন ধরো ইথিলিন, ইথিলিনের গঠন কার্বন হাইড্রোজেন বন্ড আছে 4টে, কার্বন কার্বন একটা ডাবল বন্ড আছে, এগুলো সব লোকালাইজড বন্ড। কারণ এখানে বন্ডিং ইলেকট্রন পেয়ার কোথায় আছে? কার্বনের নিউক্লিয়াস হাইড্রোজেনের নিউক্লিয়াসের মাঝে। এখানে যে 4টে বন্ডিং ইলেকট্রন পেয়ার আছে তারা আছে দুটো কার্বনের নিউক্লিয়াসের মাঝে। বোঝা যাচ্ছে কথাটা? এগুলো সবই হচ্ছে লোকালাইজড বন্ড।
আর ডিলোকালাইজ বন্ড মানে কি, যেখানে বন্ডিং ইলেকট্রন পেয়ারটা যে কোনো নির্দিষ্ট দুটো অ্যাটমের মাঝে না থেকে সামগ্রিকভাবে গোটা মলিকুলটার মধ্যেই ছড়িয়ে পড়ে, ঠিক আছে, সেই বন্ডগুলোকে বলি আমরা ডিলোকালাইজ বন্ড। কোনো নির্দিষ্ট দুটো অ্যাটমের মধ্যে না থেকে ওয়েবার আকারে গোটা মলিকুলটার মধ্যে ছড়িয়ে পড়ে। এবং বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যেখানে যেখানে ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটছে, যেখানে যেখানে এরকম ইলেকট্রন ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকছে, সেইখানেই কিন্তু লুইসের স্ট্রাকচার দিয়ে, একটা লুইসের স্ট্রাকচার দিয়ে মলিকুলটার সমস্ত ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি ব্যাখ্যা করা যাচ্ছে না। এবং এটাও ঠিক যে একটা কেন, সেক্ষেত্রে মলিকুলের একাধিক লুইসের স্ট্রাকচার আঁকা সম্ভব হচ্ছে, ঠিক আছে। একটা যে কোনো ইথিলিনের যেমন এছাড়া কোনো স্ট্রাকচার আঁকা সম্ভব নয়, কিন্তু বেঞ্জিন আমি এই চেহারাও আঁকতে পারি, এই চেহারাতেও আঁকতে পারি, এই চেহারাতেও আঁকতে পারি। একই যুক্তিতে, যে যুক্তিতে এই গঠনটা আঁকছি সেই একই যুক্তিতে এই গঠনটা আঁকছি, সেই একই যুক্তিতে এই গঠনটা আঁকছি, সেই একই যুক্তিতে এটা আঁকছি। আলাদা কোনো না, জোর করে কিছু করা হচ্ছে না। অর্থাৎ যেখানে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছে সেখানে প্রবলেমটা দুরকম। একটা প্রবলেম হচ্ছে একটা লুইসের স্ট্রাকচার দিয়ে মলিকুলের সমস্ত ধরনের প্রপার্টি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যাচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে একটা লুইসের স্ট্রাকচারও আঁকা যাচ্ছে না। একটা আঁকা যাচ্ছে না মানে একটাও আঁকা যাচ্ছে না তা না, মানে একাধিক লুইসের স্ট্রাকচার আঁকা যাচ্ছে। মলিকুলটার একাধিক লুইসের স্ট্রাকচার আঁকা সম্ভব হচ্ছে, কিন্তু মজা হচ্ছে একাধিক লুইসের স্ট্রাকচার আঁকা সম্ভব হলেও তাদের মধ্যেও যে কোনো একটা দিয়ে মলিকুলের সব প্রপার্টিকে ব্যাখ্যা করা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কথাটা? সেই সব ক্ষেত্রে বিজ্ঞানীরা সাজেস্ট করলেন, ঠিক আছে, মলিকুলটা যতগুলো লুইসের গঠন আঁকা সম্ভব সেগুলো সব আঁকো। যেমন বেঞ্জিনের ক্ষেত্রে আমরা 5টা গঠন এঁকেছি, এবং অ্যাকচুয়াল মলিকুলটাকে এই 5টা গঠনের ওয়েটেড অ্যাভারেজ হিসাবে ধরে নাও। অ্যাকচুয়াল মলিকুলার স্ট্রাকচারকে কি ধরবে? এই 5টা গঠনের ওয়েটেড অ্যাভারেজ। অ্যাভারেজ শব্দটা তো বুঝি গড়, 4 আর 2 এর গড় হচ্ছে 3। ওয়েটেড অ্যাভারেজ মানে কি? ওয়েটেড অ্যাভারেজ মানে এই 5টা স্ট্রাকচার মিলিয়ে মূল স্ট্রাকচারটা তৈরি, কিন্তু মূল স্ট্রাকচারে এই 5টা গঠনের কন্ট্রিবিউশন সমান নয়। যে একটু বেশি স্টেবল তার কন্ট্রিবিউশন বেশি, যে একটু কম স্টেবল তার কন্ট্রিবিউশন কম। যেমন বেঞ্জিনের এই 5টা গঠন হলেও, 5 রকম লুইসের স্ট্রাকচার আঁকা গেলেও প্রথম দুটো স্ট্রাকচারের স্টেবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি। সেই জন্য বেঞ্জিনের যেটা মূল গঠন তাতে 80% কন্ট্রিবিউশন থাকে এই দুটো গঠনে, আর 20% কন্ট্রিবিউশন থাকে এই 3টে গঠনে। ওয়েটেড অ্যাভারেজ ব্যাপারটাকে আমি কি বোঝাতে পারলাম? ওয়েটেড অ্যাভারেজ মানে অনেকগুলো স্ট্রাকচার, 5টা নিয়ে তৈরি, কোথাও 3টে নিয়ে, কোথাও 7টা নিয়ে তৈরি হবে মূল গঠনটা, কিন্তু ভেবে নিও না যে প্রত্যেকটা গঠন ইকুয়ালি কন্ট্রিবিউট করবে তোমার মূল গঠনে। প্রত্যেকটা গঠন মূল গঠনে সমান কন্ট্রিবিউট করবে না। কারো কারো কন্ট্রিবিউশন বেশি হবে, কারো কারো কন্ট্রিবিউশন কম হবে। যাদের কন্ট্রিবিউশন বেশি হবে, যারা বেশি স্থায়ী তাদের কন্ট্রিবিউশন বেশি হবে, আর যারা কম স্থায়ী তাদের কন্ট্রিবিউশন কম হবে। এইভাবে মূল গঠনটা তৈরি হবে। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে বেঞ্জিনের গঠন যদি এই 5টার একটাও না হয়, এই 5টা দিয়েই যদি বেঞ্জিন তৈরি হয় এবং তার প্রপোর্শন যদি 80:20 এই রেশিওতে থাকে, তাহলে বেঞ্জিনের মূল গঠনটা কি? আমি বলবো বেঞ্জিনের মূল গঠনটা তুমি আঁকতে পারবে না। আমি বলবো কেন, দুনিয়ার সবচেয়ে ভালো কেমিস্ট্রি যিনি জানেন তিনিও আঁকতে পারবেন না, তিনিও একই কথা বলবেন। কেন আঁকতে পারবো না? তার কারণ আমাদের যে আঁকার পদ্ধতি আমি আগেই আলোচনা করেছি, সেই পদ্ধতিটা শিখিয়েছিলেন লুইস। উনি বলেছিলেন দুটো অ্যাটমের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে আমরা সেটাকে একটা সিঙ্গেল বন্ড বলবো, এবং আমরা একটা হাইফেন দিয়ে প্রকাশ করব। দুটো অ্যাটমের মধ্যে যদি 4টে ইলেকট্রন থাকে, যেমন এখানে আছে, তাহলে আমরা সেটাকে ডাবল বন্ড বলবো এবং দুটো হাইফেন দিয়ে প্রকাশ করব।
দুটো অ্যাটমের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, এই 6টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা সেটাকে ট্রিপল বন্ড বলবো, মানে দুটো 3টে হাইফেন দিয়ে প্রকাশ করব। তাহলে দুটো করে ইলেকট্রন, একটা করে বন্ড, একটা করে হাইফেন, আবার দুটো ইলেকট্রন, একটা বন্ড, একটা হাইফেন, আবার দুটো ইলেকট্রন, আর একটা বন্ড, আর একটা হাইফেন। বোঝা যাচ্ছে কথাটা? এগুলো সবই লোকালাইজড বন্ডের নিয়ম, যেখানে হিসাবটা 2, 4, 6 এর মধ্যে রয়েছে। অর্থাৎ দুটো অ্যাটমের মধ্যে হয় দুটো ইলেকট্রন থাকতে পারে, নয় 4টে থাকবে, নয় 6টা থাকবে। তাহলে আমি সেটাকে হয় সিঙ্গেল বন্ড বলবো, বা ডাবল বন্ড বলবো, বা ট্রিপল বন্ড বলবো। কিন্তু এমনও তো হতে পারে দুটো অ্যাটমের মাঝে 2.5খানা ইলেকট্রন আছে, বা 3.5খানা ইলেকট্রন আছে। তাহলে সেটাকে কি করে প্রকাশ করব? ডিলোকালাইজেশনের ফলে এমন হতেই পারে যে দুটো অ্যাটম, তার মাঝে ইলেকট্রনের সংখ্যা 2 এর বেশি, 3 এর কম। তোমাদের মনে হতে পারে স্যার সব কি বলছেন, 2 এর বেশি 3 এর কম মানে কি? ইলেকট্রন তো 1, 2, 3, 4 এভাবেই থাকে। আমি বলছি অবশ্যই তোমার মনের মাথায় যখন এই ব্যাপারটা খেলছে, তখন আমরা ধরে নিচ্ছি, আমাদের মাথায় যখন খেলছে আমরা ধরে নিচ্ছি ইলেকট্রন ইজ বেসিক্যালি পার্টিকেল। পার্টিকেলকে গোনা যায়, একটা কণা, দুটো কণা, 3টে কণা, তেমনি একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, 3টে ইলেকট্রন, 4টে ইলেকট্রন, এরকম করে গোনা যায়, আমরা গুনতে পারি। কিন্তু ইলেকট্রন তো যত কণা ধর্মী ততটাই তরঙ্গ ধর্মী। তোমরা ডি ব্রগলির কথা পড়েছো, তিনি বলেছিলেন যে সকলে এই মহাবিশ্বের সব কোনো কণাই তার তরঙ্গ ধর্মও আছে, কণা ধর্মও আছে। যার ভরবেগ যত কম তার তরঙ্গ ধর্ম তত বেশি। সেই হিসাবে ইলেকট্রনের যথেষ্ট তরঙ্গ ধর্মিতা আছে, এবং তরঙ্গকে তুমি মাপতে পারো না 1, 2, 3, 4, 5, 6 এর হিসাবে তরঙ্গকে তুমি কিন্তু ধরতে পারো না। সেই জন্য সেই হিসাবে যদি তুমি বিচার করো, তাহলে তুমি দেখবে 2, 4, 6 এর এই সরল হিসাবটা আসছে না। এমনকি 3টে ইলেকট্রনও থাকতে পারে, 2.8 ইলেকট্রনও আসতে পারে। তোমাদের মনে হতে পারে স্যার 2 যখন গোনাই যাবে না, আপনি যখন বলছেন 1, 2, 3, 4 করে গোনাই যাবে না, তখন আপনি আড়াইটা গুনছেন কি করে? 2.5 বা গুনছেন কি করে? বা 3.8 বা গুনছেন কি করে? সঠিক কথা, এভাবে তো গোনা সম্ভব নয়। তাহলে গুনছি কিভাবে বলছি এখানে 2.5খানা ইলেকট্রন আছে? আসলে দুটো অ্যাটমের মধ্যে মোট কতটা চার্জ আছে দেখতে হবে, তাকে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে। ভাগফল যেটা আসবে সেটা ওই দুটো অ্যাটমের মধ্যে উপস্থিত ইলেকট্রন সংখ্যা করতে হবে। বুঝতে পেরেছ? এই হচ্ছে ডিলোকালাইজেশনের বৈশিষ্ট্য। এখন রেজোনেন্স জিনিসটা কি? রেজোনেন্স মানে হচ্ছে তুমি একটা লুইস স্ট্রাকচার দিয়ে একটা মলিকুলের সমস্ত প্রপার্টিকে তুমি এক্সপ্লেন করতে পারছো না। সেক্ষেত্রে তুমি কি করবে? জিনিসটা নিয়ে তো পড়তে হবে। বলছে মলিকুলের যতগুলো লুইসের গঠন আঁকা সম্ভব, কাছাকাছি যতগুলো গঠন আঁকা সম্ভব আঁকো। প্রত্যেকটা গঠনকে তুমি আঁকো, যতগুলো কাছাকাছি গঠন আঁকা সম্ভব সেই গঠনগুলোকে তুমি আঁকো, এবং মলিকুলের প্রকৃত গঠনকে ওই সকল লুইসের গঠনে ওয়েটেড অ্যাভারেজ হিসাবে কল্পনা করো। মলিকুলের প্রকৃত গঠনকে ওই সকল লুইসের গঠনে ওয়েটেড অ্যাভারেজ হিসাবে কল্পনা করো। ওয়েটেড অ্যাভারেজ কাকে বলে এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি একটু আগে। এইভাবে কোনো একটা অণুর গঠনকে কতকগুলো লুইসের গঠনের ওয়েটেড অ্যাভারেজ হিসাবে কল্পনা করবার যে ধারণা, সেই ধারণাটাকে বলে রেজোনেন্স বা সংস্পন্দন। তাহলে রেজোনেন্স হচ্ছে একটা আইডিয়া, যে আইডিয়া আমাদের শেখাচ্ছে ও তুমি একটা অণুর গঠন আঁকতে পারছো না, বা একটা গঠন আঁকলে সেই গঠন থেকে তুমি অণুটার সমস্ত ধর্মকে ব্যাখ্যা করতে পারছো না, কোনো অসুবিধা নেই। যদি ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় তাহলে এরকমই হবে। এবং তুমি খেয়াল করে দেখো, তুমি যে গঠনটা এঁকেছো, তুমি ওই একই যুক্তিতে, যে যুক্তি দিয়ে তুমি ওই লুইসের স্ট্রাকচারটা এঁকেছো, একই যুক্তিতে কাছাকাছি আরো কতগুলো স্ট্রাকচার রাখতে পারবে। আগে প্রত্যেকটাকে আঁকো, আঁকার পর কি করবে? মূল গঠনটাকে ওই সকল লুইসের গঠনের ওয়েটেড অ্যাভারেজ হিসাবে ভাবো। আঁকতে তুমি আর পারবে না। এইটা মিশিয়ে মূলটা হলে কেমন হতো
সেইটা তুমি ভাবো, ভেবে দেখো। ভাবলে কি পাবে? বেঞ্জিন হচ্ছে একটা হেক্সাগোনাল রিং, এরকম একটা হেক্সাগোনাল রিং পাবে বেঞ্জিনের নামে, এবং তার উপরে সব পি অরবিটাল আনহাইব্রিডাইজড একটা করে রয়েছে। সেই পি অরবিটালে একটা করে ইলেকট্রন অকুপাই করে আছে। তারা এই গোটা রিংটার মধ্যেই তোমার ছড়িয়ে রয়েছে, ওপরে এবং নিচে। রিংটা যে তলে আছে সেই তলের ওপরেও ইলেকট্রন ছড়িয়ে আছে, রিংটা যে তলে আছে সেই তলের তলাতেও। এরকম ধরো হেক্সাগোনাল প্লেনার রিংটাই হাতের তালুতে, এর ওপরেও ইলেকট্রন ছড়িয়ে আছে, নিচেও ইলেকট্রন ছড়িয়ে আছে। এই গঠনটা তুমি কিছুতেই আঁকতে পারবে না। হ্যাঁ, আঁকা সম্ভব নয়, কারণ আঁকার পদ্ধতিটাই আজকে পর্যন্ত আমরা কোনো সর্বজন স্বীকৃত পদ্ধতিটাই বার করে ফেলতে পারিনি। যে ধরনের ক্ষেত্রে কি করে স্ট্রাকচার আঁকা সম্ভব সেটাকে আমরা বার করে উঠতে পারি। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে অণুর গঠনটা আমরা আঁকতে পারবো না, কিন্তু কল্পনা করার জন্য যে কতগুলো আধার প্রয়োজন, 1 2 3 4 5, এই আধারগুলোকে আমরা সামনে রাখবো এবং এদের অ্যাভারেজ হতে হলে কেমন হবে সেটা ভেবে দেখব। আমরা আঁকতে না পেরে অনেক সময় করে কি জানো তো, ভিতরে একটা গোল্লা মেরে ছেড়ে দেওয়া হয়। ডাবল বন্ড গুলোকে আলাদা করা হয় না, একটা গোল্লা। গোল্লাটার অর্থটা কি? তার মানে গোল্লাটার অর্থ হচ্ছে যে ইলেকট্রন গুলো সব ছড়িয়ে আছে, কিন্তু এটা বেঞ্জিন, এটাও বেঞ্জিনের গঠন নয়। ওই গঠনগুলো যতটা ভুল, এটাও ঠিক ততটাই ভুল। এটাও যেমন বেঞ্জিনের গঠন নয়, এটাও যেমন বেঞ্জিনের গঠন নয়, বা এটাও যেমন বেঞ্জিনের গঠন নয়, তেমনি এটাও বেঞ্জিনের গঠন নয়। কোনটাই বেঞ্জিনের গঠন। বোঝা যাচ্ছে কথাটা? দুগুলোই সমান ভুল, কিন্তু আমাদের মূলটা আঁকতে পারছি না তো, সেই জন্য বোঝানোর সময় অনেক সময় এই ভুল স্ট্রাকচারগুলোরই আমাদের সাহায্য নিতে হয় একটা ধর্ম বা একটা বিক্রিয়াকে ব্যাখ্যা করতে। এবং যেহেতু এই স্ট্রাকচার দুটো মোট গঠনের 80% বৈশিষ্ট্য বহন করে, তাই অনেক ক্ষেত্রে আমরা এই দুটো গঠন দিয়ে আমরা বেঞ্জিনের বৈশিষ্ট্যকে কিছুটা এক্সপ্লেনও করে ফেলি, কিছুটা কেন অনেকটাই করে ফেলি। তাই তোমাদের বই দেখবে এই দুটো গঠনই বেশি আঁকা থাকে 11-এর বইগুলোতে। এবার ভাবো অর্গানিক রিয়েজেন্ট, যাদেরকে কিনা আমরা দুটো ভাগে ভাগ করি, তাই না? নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কারা? যারা নিউক্লিয়াস বা ধনাত্মক আধানের দ্বারা আকৃষ্ট হয় তারা হচ্ছে নিউক্লিওফাইল। আর ইলেকট্রোফাইল কারা? যারা কিনা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হয় তারা হচ্ছে ইলেকট্রোফাইল। তো বেঞ্জিনের দিকে কোন ধরনের রিয়েজেন্ট আসার সম্ভাবনা বেশি? অবশ্যই ইলেকট্রোফাইলের আসার সম্ভাবনা বেশি, কারণ যে রিয়েজেন্ট বেঞ্জিনের দিকে আসবে, বেঞ্জিনের গঠনটা আমি কিরকম বললাম, এরকম একটা হাতের তালুর উপর একটা হেক্সাগোনাল প্লেন, ওপরে ইলেকট্রন ছড়িয়ে আছে, তলাতে ইলেকট্রন ছড়িয়ে আছে। তাহলে যে রিয়েজেন্টের ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি, যারা কিনা ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় বেশি, অবভিয়াসলি তারাই বেঞ্জিন বলয় দ্বারা আকৃষ্ট হবে বেশি, তারাই কিনা বেঞ্জিন রিং দ্বারা বেশি পরিমাণে আকৃষ্ট হবে। তাহলে বেঞ্জিন প্রধানত ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করে, নিউক্লিওফাইলের সাথে নয়। কারণ বেঞ্জিন রিং এর ওপরে বা নিচে ইলেকট্রন ছড়িয়ে আছে, তাই যারা ইলেকট্রনকে পছন্দ করে, ইলেকট্রনের দ্বারা আকৃষ্ট হয়, তারাই অ্যাকচুয়ালি বেঞ্জিনের দিকে আসবে। তাহলে বেঞ্জিনের বিক্রিয়াগুলো প্রধানত ইলেকট্রোফাইলের সাথে। এবং কি ধরনের বিক্রিয়া? অবশ্যই সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যাডিশন নয়। অ্যালিফ্যাটিক আনস্যাচুরেটেড কম্পাউন্ড, যেমন দেখো ইথিলিন, একে যদি তুমি ব্রোমিন জলে দাও, ইফ ইউ অ্যাডেড ইথিলিন ইনটু ব্রোমিন ওয়াটার, তাহলে তুমি কি পাবে? 1,2-ডাইব্রোমোইথেন।
ইথেন। এখানে দেখো এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, পাই বন্ডটা ভাঙলো, দুটো কার্বনের একটা করে ভ্যালেন্সি খালি হলো, ব্রোমিন সেখানে যুক্ত হলো। বেঞ্জিন যে ধরনের বিক্রিয়া দেবে না, যদিও বেঞ্জিনে 6টা পাই ইলেকট্রন আছে, মানে 3টে ডাবল বন্ড করতে পারে এমন ইলেকট্রন আছে। কেন দেবে না? তার কারণ বেঞ্জিনের এই যে পাই ইলেকট্রনগুলো, এগুলো ডিলোকালাইজেশন হয়। ডিলোকালাইজেশন হওয়ার জন্য বেঞ্জিন একটা এক্সট্রা স্টেবিলিটি পায়, অতিরিক্ত স্থায়িত্ব পায়। এখন পাই ইলেকট্রনগুলো যদি অ্যাডিশন রিয়াকশন করার কাজে ব্যবহার হয়ে যায়, তাহলে তো আর ডিলোকালাইজেশনটা হবে না। তাহলে এই যে এক্সট্রা স্টেবিলিটি, যেটাকে আমরা অ্যারোমেটিক স্টেবিলিটি বলি, সেই অ্যারোমেটিক স্টেবিলিটিটা বেঞ্জিনের ক্ষেত্রে থাকবে না। বোঝা যাচ্ছে আমার কথাটা? সেই অ্যারোমেটিক স্টেবিলিটিটা বেঞ্জিনের ক্ষেত্রে থাকবে না। সেই জন্য বেঞ্জিন চট করে ওর পাই ইলেকট্রনগুলো দিয়ে কোনো বিক্রিয়া করতে চায় না। রাসায়নিক বিক্রিয়া করা, নতুন যৌগ তৈরি করা, এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্যটা তো স্টেবল, স্থায়ী হওয়া। মূল উদ্দেশ্যটাই হচ্ছে স্থায়ী হওয়া। এখন নিজের মধ্যেই যদি স্টেবিলিটি কিছুটা থেকে থাকে, কিছুটা থেকে যায়, তাহলে সে কেন অন্যের সাথে বিক্রিয়া করতে চাইবে? সে অন্যের সাথে বিক্রিয়া করার তার কোনো প্রয়োজন নেই। অন্যের সাথে বিক্রিয়া করে সে স্থায়িত্ব খোঁজার দরকার নেই। বেঞ্জিনের মধ্যে এই অ্যারোমেটিক স্টেবিলিটিটা আছে। সেই জন্য বেঞ্জিন অ্যাডিশন রিয়াকশন করে না, তার কারণ থাকলে তাহলে তার অ্যারোমেটিক স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়। সেই জন্য বেঞ্জিন সবসময় বাইরে বাইরে বিক্রিয়া করে, মানে ওর হাইড্রোজেন বাইরে। বেঞ্জিনের তো 6টা হাইড্রোজেন আছে, তোমরা পড়েছো বেঞ্জিনের রিয়াকশন, নাইট্রেশন রিয়াকশন, সালফোনেশন, ফ্রিডেল-ক্রাফট, প্রত্যেকটাতেই দেখবে এই হাইড্রোজেন গুলো রিপ্লেসড হচ্ছে কোনো না কোনো নিউক্লিওফাইল দ্বারা, কোনো না কোনো ইলেকট্রোফাইল দ্বারা। যেমন ধরো এটাকে যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে তুমি হিট করো 55 ডিগ্রি সেন্টিগ্রেডে, তুমি পাবে নাইট্রোবেঞ্জিন। তার মানে একটা হাইড্রোজেন অ্যাটম NO2 গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে। মূল কাঠামোটা অক্ষুণ্ণ থেকে যাচ্ছে, বেসিক কাঠামোটা একই থেকে যাচ্ছে। বেঞ্জিন রিং, 6টা পি ইলেকট্রন, তার মানে তার স্টেবিলিটিটা অক্ষুণ্ণ থেকে যাচ্ছে। তুমি একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এখানে রিয়েজেন্টকে নাইট্রোনিয়াম আয়ন NO2+ ইলেকট্রোফাইল। তাহলে বেঞ্জিনের প্রধান বিক্রিয়া বা অ্যারোমেটিক কম্পাউন্ডের প্রধানতম বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আজ এই ক্লাস এই পর্যন্তই থাক।